এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। শিল্প বন্ধ হলে অর্থনীতিতে আঘাত, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্রে সতর্ক থাকুন তারেক রহমান। জামিন নাকচ কারাগারে ইনু মেনন, পলক মামুন। দুর্নীতি মামলা স্ত্রী সন্তান সহ বেসিক ব্যাংকের বাচ্চুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। বিক্ষোভের মুখে মণিপুর ছাড়লেন গভর্নর, বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বন্ধ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দেওয়া ঋণের ৬৩ কোটি ডলার ১৫ সেপ্টেম্বরের মধ্যেই শোধ চায় রাশিয়া। শিল্প বন্ধ হলে অর্থনীতিতে আঘাত, জাতির উদ্দেশ্যে দেওয়া দ্বিতীয় ভাষণের সংস্কারের রূপরেখা দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। গতকাল সন্ধ্যা 7:30টায় দেয়া ভাষণে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষ্যে তিনি নির্বাচন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠান হিসেবে পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, বিচার প্রশাসন, দুর্নীতি দমন কমিশন এই 4টি প্রতিষ্ঠানের সংস্কার অপরিহার্য বলে উল্লেখ করেছেন। এছাড়া প্রাতিষ্ঠানিক সংস্কারের পর পরবর্তীতে অনুষ্ঠেয় নির্বাচন ব্যবস্থার মাধ্যমে যাতে কোনো রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে একাধিপত্য ও দুঃশাসন মানুষের উপর চাপিয়ে দিতে না পারে, এক ব্যক্তি বা পরিবার বা কোনো গোষ্ঠীর কাছে সব ক্ষমতা কক্ষিগত না থাকে, সে লক্ষ্যে বাংলাদেশের সংবিধান এবং নির্বাচন কমিশনেও সংস্কার আনার কথা উল্লেখ করেছেন। এই সংস্কার কার্যক্রম সম্পন্ন করার জন্য 6টি কমিশন গঠনের কথা জানিয়েছেন, যার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়া হয়েছে 6 জন বিশিষ্ট নাগরিককে। ওপরের সংস্কার ছাড়াও আরো সংস্কার কার্যক্রম গ্রহণ করা হবে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, এরপর আরো বিভিন্ন বিষয়ে কমিশন গঠন প্রক্রিয়া আমরা অব্যাহত রাখব। এসব কমিশনের অন্য সদস্যদের নাম কমিশন প্রধানদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। কমিশনগুলো আলোচনা ও পরামর্শ সভায় উপদেষ্টা পরিষদের সদস্য, ছাত্র, শ্রমিক, জনতা আন্দোলনের প্রতিনিধি, নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্রে সতর্ক থাকুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের দোসরদের নানামুখী ষড়যন্ত্র থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, চক্রান্ত হলে দাঁত ভাঙা জবাব দিতে হবে। আগামীতে বিএনপি দেশে উৎপাদন ও উন্নয়নের রাজনীতি চালু করতে চায়। গতকাল বিকেলে টাঙ্গাইলের গোপালপুরে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, একমাত্র রাজনৈতিক সরকারের পক্ষেই জনগণের সব সমস্যার সমাধান করা সম্ভব। সেজন্য প্রয়োজনে জনগণের সমর্থন। দেশের জনগণের সমর্থনে আমরা সে দায়িত্ব পালনের সুযোগ পেলে সেদিনও আপনাদের সমস্যার কথা আমাদের মনে থাকবে। বক্তব্য দেন বিএনপি নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খান, সুলতান সালাউদ্দিন টুকু, বেনজির আহমেদ টিটো, হাসানুজ্জামান শহীদ প্রমুখ নেতাকর্মীগণ। তারেক রহমান আরো বলেন, ভূমিহীন মানুষের সংখ্যাও এখানে অনেক বেশি। এসব দিকে নজর দিতে হবে। সবার আরেকটি বড় সমস্যা হলো যমুনা নদীর ভাঙন, বিশেষ করে ভুয়াপুর উপজেলায়। এ ব্যাপারে অনেক বাস্তবমুখী আর স্থায়ী পরিকল্পনার কথা ভাবতে হবে। জামিন নাকচ কারাগারে ইনু মেনন, পলক মামুন। রিমান্ড শেষে জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আব্দুল আল মামুনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সকালে রিমান্ড শেষে আসামিদের ঢাকার সিএমএম আদালতে আনা হলে জামিনের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। পরে জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। মোহাম্মদপুরে ছাত্র জনতার মিছিলে গুলি করে মুদি দোকানে আবু সাইদ হত্যা মামলায় 8 দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুনকে। তখন পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া একটি মামলায় জাসদের সভাপতি হাসানুল হক ইনুর 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। একই সঙ্গে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক প্রতিমন্ত্রী পলককেও কয়েক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। দুর্নীতি মামলায় স্ত্রী সন্তান সহ বেসিক ব্যাংকের বাচ্চুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু ও তার পরিবারের 4 সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। দুদকের করা মামলায় বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদপুর আশামস জগলুল হোসেনের আদালত অভিযোগপত্র আমলে নিয়ে এই পরোয়ানা জারি করেন। গ্রেপ্তারি পরোয়ানা দেয়া অন্য আসামিরা হলেন বাচ্চুর স্ত্রী শিরিন আক্তার, তার ভাই শেখ শাহরিয়ার পান্না, বাচ্চুর ছেলে শেখ রাফা হাই ও শেখ সাবিত
হাই অনিক। এ মামলায় আমিন আহমেদ জামিনে রয়েছেন। 2023 সালে 3 অক্টোবর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক নুরুল হুদা বাদী হয়ে মামলাটি করেন। মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আসামি শেখ আব্দুল হাই বাচ্চু 2012 সালের 8 জুলাই ক্যান্টনমেন্ট বাজার এলাকার 6 নম্বর প্লটের 30.25 কাঠা জমি 110 কোটি টাকায় ক্রয়ের জন্য চুক্তি করেন। এই চুক্তি করা জমির মূল্য 110 কোটি টাকা ও চুক্তিপত্র স্বাক্ষরের সময় পরিশোধিত অর্থ 10 কোটি টাকা। চুক্তিপত্র অনুযায়ী দুটি দলিলে ভূমির দলিল রেজিস্ট্রি করা হয়, যার মধ্যে 2012 সালের 16 অক্টোবর প্রথম দলিলে 18 কাঠা জমির দাম 9 কোটি টাকা উল্লেখ করা হয়েছে, যেখানে গ্রহীতা শেখ আব্দুল হাই বাচ্চু, শেখ শাহরিয়ার পান্না ও শিরিন আক্তার। অন্যদিকে দ্বিতীয় দলিলে ওই একই বছরে 12.25 কাঠার দাম 6 কোটি 25 লাখ টাকা ধার করা হয়েছে, যেখানে গ্রহীতা হলেন শেখ সাবিত হাই অনিক ও শেখ রাফা হাই। অর্থাৎ জমির মোট রেজিস্ট্রেশন মূল্য ধরা হয়েছে 15 কোটি 25 লাখ টাকা। রেজিস্ট্রেশনে মূল্য 94 কোটি 75 লাখ টাকার কম দেখিয়ে অবৈধ আয় গোপন করার চেষ্টা করেছেন তিনি। এছাড়া জমির মূল্য কম দেখিয়ে সরকারের 8 কোটি 52 লাখ 75 হাজার টাকার রাজস্ব ফাঁকি দিয়েছেন। বিক্ষোভের মুখে মণিপুর ছাড়লেন গভর্নর, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বন্ধ। রাজভবন অভিযানের সময় শিক্ষার্থীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের একদিন পরই মণিপুরের গভর্নর লক্ষণ প্রসাদ আচার্য আসামে চলে গেছেন। স্থানীয় কর্মকর্তারা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। বুধবার সকাল 10টায় মণিপুরের গভর্নর আসামের গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। রাজ্যটির কর্মকর্তা এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি। এক সপ্তাহের বেশি সময় ধরে মণিপুরে বন্দুকযুদ্ধ, ড্রোন ও রকেট হামলার ঘটনায় ঘটছে। এতে অন্তত 11 জন নিহত হয়েছেন। তার জেরে মঙ্গলবার বেলা 11টা থেকে রাজ্যের 3 জেলায় কারফিউ জারি করা হয়। এছাড়া 15 সেপ্টেম্বর পর্যন্ত গোটা রাজ্যের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে সরকার। তাই পুরো বিশ্ব থেকেই এখন কার্যত বিচ্ছিন্ন মণিপুর। গতকাল কারফিউর মধ্যে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা গভর্নরের বাসভবন অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে 50 শিক্ষার্থী আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। 15 সেপ্টেম্বরের মধ্যেই প্রকল্প ঋণের 63 কোটি ডলার সুদ চায় রাশিয়া। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণে দেওয়া ঋণের বকেয়া ও চলতি সুদ বাবদ 630 মিলিয়ন মার্কিন ডলার আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করার জন্য বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে রাশিয়া। রাশিয়ার ব্যাংকগুলোর উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় গত জুনে বাংলাদেশ লেনদেনের বিকল্প পদ্ধতিতে বকেয়া সুদ, কমিটমেন্ট ফি ও জরিমানা মওকুফের আবেদন জানানোর পরে এই চিঠি দিয়েছে রুশ কর্তৃপক্ষ। রূপপুর প্রকল্পে 12.65 বিলিয়ন ডলার ঋণের সর্বোচ্চ সুদ হার 4%, যেখানে বকেয়ার জন্য জরিমানার সুদ আরোপ করা হয়েছে আরও 2.4%। তবে আগামী 15 সেপ্টেম্বর রবিবার হওয়ার আর 16 ও 17 সেপ্টেম্বর চীনে নন বিজনেস ডে হওয়ার ফলে পরিশোধের সম্ভাব্য তারিখ হবে 18 সেপ্টেম্বর। অর্থ মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে, এই ডেডলাইন মিস হলে জরিমানা ও মেয়াদ বৃদ্ধির যে প্রস্তাব তা নিয়েও জটিলতা বাড়বে।